নিশ্চিতভাবে এখন থেকে বেছে রাখলেন ভরাডুবির পর ঠিক কাদেরকে দায়ী করতে পারবেন, না হলে তো ওটা হাওয়ায় হাওয়ায় থাকতো। এই 3 থেকে 5 জনের নেতৃত্বেই এটা ভরাডুবি কমিটি, ওদের নির্বাচনী ভরাডুবির জন্য কমিটি হয়েছে। 35 তো দূরের কথা, 3 থেকে 5 আগে পেয়ে দেখাক বাংলার বুকে, 3 থেকে 5 আগে পেয়ে দেখাক, তারপর জুড়লে 35 হয়। আর অমিত শাহজি যতবার আসেন 2021 সালের ওই বিধানসভা নির্বাচন থেকে শুরু করে ডেইলি প্যাসেঞ্জারি, তাতে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি তারা ডেইলি প্যাসেঞ্জারি করেও জিততে পারেন না। তারা ডেইলি প্যাসেঞ্জারি করলে আমাদের একটা সুবিধা হয়, তাদের মুখ যতবার দেখবে, তাদের কুকীর্তির কথা যতবার বাংলার মানুষের মনে পড়বে, বাংলার প্রতি বৈষম্য, প্রতিহিংসা, অপমান, তত বেশি নো ভোট টু বিজেপি, ভোট ফর তৃণমূল, এটা দৃঢ়ভাবে মানুষের মধ্যে একটা চেতনা তৈরি করে। ফলে যত বেশি আসবে তত ভোটে হারবে, যতবার আসবে তত আসনে হারবে। তো সুতরাং আমরা খুব নিশ্চিত যে তাদের এই সমস্ত মরিয়া চেষ্টা, এ থেকে আরো বোঝা যাচ্ছে প্যানিক রিয়াকশন। ইন্ডিয়া গঠিত হয়েছে, ইন্ডিয়া সরকার গঠন করতে পারে, সেখানে সারা ভারতে আসন কমবে এখানে বিজেপির, ফলে তারা মরিয়া হয়ে চারদিকে ঘুরে বেড়াচ্ছেন দোকান খুলতে। এগুলো হচ্ছে প্যানিক রিয়াকশন। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আজকে কালীঘাট মন্দিরে গেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ওখানে লাল কার্পেট পেতে ওখানে ওনাকে রিসেপশন করা হয়েছে এবং প্রায় আধ ঘন্টা ওই কালীঘাট মন্দিরের ভেতরেই ছিলেন। কালীঘাট মন্দির একটা মানে দর্শনীয় স্থান, বাংলার ঐতিহ্য। সেখানে একজন তিনি অন্য রাজ্য থেকে এসে দেখতে গেছেন, এরকম কত মানুষ দেখতে যান, তো দেখতে গিয়েছেন, এ তো ভালো। তো বাংলা শীতকালে পর্যটকদের পক্ষে খুব ভালো, রাজনৈতিক পর্যটকদের পক্ষেও ভালো। শীতকালের এই মিঠে রোদ্দুর মেখে আসবেন, ঘুরবেন, বিভিন্ন জায়গায় যাবেন, বাড়ি ফিরে যাবেন, মিটে গেল। কালীঘাটে গিয়েছেন, এরকম তো সবাই যান, এবং আমাদের দল মত নির্বিশেষে যে কোনো মানুষের জন্য দরজা খোলা। তিনি গেছেন, অনেক আগে থেকে যাওয়া উচিত ছিল, এরা শুধু ভোট আসলে যাই হচ্ছে তফাৎ। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল পরিবার সারা বছর যায়, আর এরা হচ্ছে ভোট এড়ে যায়, তফাৎটা এইখানে। অমিত শাহ রিলেটেড আর কোনো কোয়েশ্চেন কারো থাকলে করে নাও, বা অন্য ইস্যু আছে? একদিনের সফর এবং একাধিক ধার্মিক স্থান পরিদর্শন, কিভাবে দেখছেন? গুরুদ্বারা গেলেন, মন্দিরে যাচ্ছেন, তাদের ইচ্ছা একটা কোথাও এই যে একদিনের সফরে আসা, আমরা তো বলছি প্যানিক রিয়াকশন, মরিয়া রিয়াকশন। ইন্ডিয়া জোট সফল হবে এবং তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় তার গুরুত্বপূর্ণ শরিক, গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে, সেই জায়গাটা ডিস্টার্ব করতে হবে। সেই জন্য বাংলায় বারবার আসা, লোক দেখানো সফর। তো অতীতে 21 সালেও বারবার এসছিলেন, তাতে তো সুবিধা হয়নি, বাংলার মানুষ তো মুখে ঝামা ঘষে হারিয়ে দিয়েছে। তো এখন ন্যাড়া একবার বেলতলায় যায়, শিক্ষা হয়ে যায় একবার। এতে তো বিচিত্র টাইপের লোকজন, তো একাধিকবার আসছেন, শিক্ষা হয়নি এখনো। লোকসভাতেও একই রকম শিক্ষা হবে, বিধানসভায় যা হয়েছে। রেখা গিরির বাড়িতে আগুন, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন রেখা গিরি, পশ্চিম কামারটা গ্রাম, এবং পিছন থেকে বাড়ির শিকল লাগিয়ে দেওয়া হয়েছিল যাতে বাড়ির লোকেরা বাইরে বের হতে না পারে, মানে একদম জ্বলন্ত পুড়িয়ে মারার একটা ছক কষা হয়েছিল। এবং অপরদিকে মানে তৃণমূল নেতৃত্ব, স্থানীয় তৃণমূল নেতৃত্ব মনে করছেন যে রাজনৈতিক ইন্ধন রয়েছে। আবার এটা অত্যন্ত বিপজ্জনক ঘটনা, তাকে পুড়িয়ে মারার চেষ্টা। পুলিশ প্রশাসন দেখছেন, স্থানীয় নেতৃত্ব বলতে পারবেন। দিকে দিকে তৃণমূলের পরিবারের যারা সদস্য, তাদের উপর হামলা করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। এগুলো বিরোধীদের একাধিক পক্ষ, তারা হাতে হাত মিলিয়ে এই ধরনের কাজগুলি করাচ্ছে। সেখানে একজন মহিলা, তার বাড়িতে যে ধরনের চক্রান্তমূলক হামলা হয়েছিল, আমরা নিশ্চিতভাবে নিন্দা করছি, বাকিটা পুলিশ দেখছে।
সিপিএম চাইছে যে 7 তারিখ ব্রিগেডের আগেই কংগ্রেস যেন তাদের অবস্থানটা স্পষ্ট করে, কিন্তু কংগ্রেস এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু জানায়নি। আরে 7 তারিখ আবার ব্রিগেড? 7 তারিখে তো কিছু বিজেপির ভোটার ব্রিগেডে যাবে। 7 তারিখে যারা ব্রিগেডে যাবে তারা তো বিজেপির ভোটার। সিপিএম এর ব্রিগেড নতুন নাকি? সিপিএম এর ব্রিগেড তো আগেও করেছে, তারপরেও শূন্য হয়েছে। সিপিএম এর লাল পতাকা হাতে যারা মিটিং মিছিলে যান, মুখে ইনকলাব জিন্দাবাদ বলেন, তারাই তো বাড়ি গিয়ে বুথে গিয়ে বিজেপিকে ভোট দেন। তাহলে সিপিএম এর ভোট কমে কেন? সিপিএম এর সিট কমে আর বিজেপির ভোট আর সিট বাড়ে, তৃণমূল কিন্তু কমেনি। তাহলে বিজেপি বাড়ছে কি করে? বিজেপির তো নিজেদের নিজস্ব কিছু নেই। ফলে বিজেপি বাড়ছে, তার কারণ হচ্ছে সিপিএম, মূলত কিছুটা কংগ্রেস, সিপিএম এর ভোটাররা গিয়ে ভোট দিচ্ছেন। ফলে এই যে 7 তারিখে আবার ব্রিগেড চলো বলা হচ্ছে, তারপরেও সিপিএম শূন্যই থাকবে, আর এই লোকগুলো বিজেপিকে গিয়ে ভোট দিতে যাবেন। কিন্তু এবার বিজেপিও আর জিতবে না, জিতবে তৃণমূল কংগ্রেস। নিয়োগ দুর্নীতির মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলছে যে দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত, তার বাড়ি থেকে 7 পাতার একটা নথি পাওয়া গেছে, যেখানে দেখা যাচ্ছে যে তার বেশ কিছু প্রভাব খাটিয়ে স্ত্রী এবং তার ভাই মেয়ে এদেরকে চাকরি দিয়েছেন। দেখুন, একটা তদন্ত চলছে, তার মাঝখানে কোনো কথা বলা উচিত নয়, এবং যে ব্যক্তি, সেই ব্যক্তিও তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বা কেউ নন, তিনি একজন আধিকারিক। এবার যদি সত্যি কোনো রকম কোনো অন্যায় হয়ে থাকে, আপত্তিকর কাজে যুক্ত থাকেন, আইনের পথে চলবে নিশ্চিতভাবে। যদি এই সমস্ত কাজকর্ম করে থাকেন, অভিযোগগুলো সত্যি হয়, তাহলে তিনি আইনে যা হবে তাই হবে। এখন এ বিষয়ে তিনি বা তার আইনজীবীরাই বলতে পারবেন, এ ব্যাপারে তো আমরা বলবো না। আমরা শুধু বলবো, তদন্তে যদি এটা সত্য প্রমাণ হয় বা দেখা যায় এইসব কীর্তি করেছেন, তাহলে শাস্তি হবে। আজকে সাংগঠনিক বৈঠকের পাশাপাশি অমিত শাহর সফর সঙ্গী কিন্তু ছিলেন কুশলীদের একটা টিম। 2021-এ আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের তরফে কুশলী কুশলীদের একটা টিম কিন্তু অমিত শাহকে অ্যাটেন্ড করে না। অমিত শাহ যে মানে দেখুন, এটা এক একটা দলের এক এক রকম স্ট্র্যাটেজি হতে পারে। ফলে ভোট কুশলীরা আসা মানেই দুটো দিক থাকে, যেমন তৃণমূল নিশ্চিতভাবে মানুষের উপর, দলের উপর ভিত্তি করে চলে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো যদি কারোর পরামর্শ নেওয়ার মনে হয়, পরামর্শ নিয়েছে। এখন বিজেপি যদি আবার পরামর্শটাই মূল হয়ে যায়, তার কারণ ওদের দল, নেতৃত্ব, সংগঠন সবই ব্যর্থ। ফলে তারা কিভাবে কাদের ইউজ করবেন সেটা তাদের ব্যাপার, তাদের সংগঠনের ব্যাপার। আমরা শুধু বলবো, বিজেপির রাজ্য নেতৃত্ব সম্পূর্ণভাবে ব্যর্থ, এবং দেশের প্রেক্ষিতে কেন্দ্রীয় নেতৃত্ব বুঝে গিয়েছেন যে বিজেপি সরকার, এনডিএ সরকার আর ফিরছে না। ফলে তারা নানা রকম খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা করছেন, দেখা যাবে। বিহার গভর্নমেন্ট ওরা ডিসাইড করেছে যে ওদের স্টেটে প্রায় 3.5 লক্ষ কন্ট্রাকচুয়াল টিচার, যাদেরকে ওরা গভর্নমেন্ট এমপ্লয়ি স্ট্যাটাস দেবে, অথচ আমাদের রাজ্যে এখানে যোগ্য অনেক ক্যান্ডিডেট তারা চাকরির জন্য আন্দোলন করে দিচ্ছে। দেখুন, বিহার গভর্নমেন্ট কিসের প্রেক্ষিতে এটা করেছে সেটা তারা বলতে পারবেন, বা এগুলো খতিয়ে দেখে তারপর এটা বলা যাবে। কিন্তু আমাদের এখানেও বিপুল সংখ্যক শিক্ষক যথেষ্ট ভালোভাবে নিয়োগ হয়েছে, এরম নয় যে নিয়োগ হয়নি। স্বচ্ছতার সঙ্গে সুন্দর নিয়োগ হয়েছে, তৃণমূল জমানাতেই নিয়োগ হয়েছে। পরবর্তীকালে কিছু ক্ষেত্রে দু একজনের অন্যায় গাফিলতিতে কিছু জটিলতা তৈরি হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী সেই জটিলতা কাটাতে নির্দেশ দিয়েছেন, জট কাটাবার চেষ্টা চলছে। কিন্তু অপ্রয়োজনীয় কিছু মামলা মকদ্দমা করে বিরোধী পক্ষ তারা চাইছে এই জটগুলো থাকুক, কারণ ধর্ণা মঞ্চগুলো খোলা থাকলে তাদের বিরোধী রাজনীতি করতে এই মঞ্চগুলোয় বক্তৃতা করার একটা জায়গা হয়। এখন মুখ্যমন্ত্রী চাইছেন চাকরিগুলো হোক, আর বিরোধীরা চাইছে চাকরিগুলো না হোক, জটটা থাকুক। আর আমরা এই জট খোলার চেষ্টা করে যাচ্ছি এই পর্যন্ত। অমিত শাহ এসছেন, নাড্ডাজি এসছেন, কোর কমিটির বইতে দেখা যাচ্ছে অনেকেই আসেনি, তার মধ্যে মিঠুন চক্রবর্তী অনেক আসছেন। আমি বলতে পারবো না ওদের দলের কে কখন আসেন, কে কখন না আসেন, কে কবে ঢুকতে পারেন, কে কবে ঢুকতে পারেন না, এটা সম্পূর্ণ তাদের দলের বিষয়।
এই বিষয়ে এই মুহূর্তে বলার কিছু নেই। আচ্ছা, অর্জুন সিংকে কি সেন্সার করল রাজ্য তৃণমূল? রাজ্য সভাপতি সুব্রত উনি বলছেন যে সুব্রত বক্সির নেতৃত্বে আমি চুপ করে আছি। অর্জুন সিং সোমনাথ শ্যামের ক্ষেত্রে এই একই বিষয়, সোমনাথ শ্যামের ক্ষেত্রে কি কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে ওকেও বেশি ভোকাল যাতে না হয়? আমরা এইটুকু বলতে পারি, তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ সুশৃঙ্খল পরিবার, ফলে কোনো ব্যক্তির দুই একজন ব্যক্তির মধ্যে অভ্যন্তরীণ কোনো মতপার্থক্য বা ইগো প্রবলেম বা কিছু থাকলেও দলের নেতৃত্ব গোটা বিষয়টা দেখছেন, এগুলো কোনো বড় ইস্যু থাকবে না। না, এই যে মোটামুটি লোকসভা নির্বাচনে উনি প্রার্থী হতে পারেন, এই সম্ভাবনাটা তৈরি হওয়ার পরই অনেকে বলছেন যে গোষ্ঠী কোন্দলটা ভীষণভাবে প্রকাশ। যদি কিন্তুর উপর দাঁড়িয়ে এখন কোনো চর্চা বা তার উপর দাঁড়িয়ে কোনো উপসংহার, দুটোই অনভিপ্রেত। আমি তো দিয়ে দিয়েছি এটা, যে এত বড় দল, এত বড় পরিবার, কোথাও কোথাও কারোর কারোর মতপার্থক্য থাকতেই পারে। গণতান্ত্রিক দল, দলীয় নেতৃত্ব সেটা নজর রাখছেন এবং এই সমস্যা থাকবে না। আজকে পিএসসি অফিসের বাইরে টালিগঞ্জ পুলিশ স্টেশনের অপোজিটে সেখানেও গিয়ে বেশ কয়েকজন চাকরি প্রার্থী তার ওখানে আন্দোলন, অ্যাজিটেশন করছে পাবলিক সার্ভিস কমিশন। যদি কোনো অভিযোগ বা কোনো বক্তব্য থাকে, দেখুন চাকরির দাবিতে যদি কেউ আন্দোলন করে, ন্যায্য যদি সেটা হয়, ন্যায্য এবং যোগ্য প্রার্থীরা কোনো কারণে যদি বঞ্চিত বলে মনে করেন এবং তারা যদি চাকরির দাবিতে আন্দোলন করেন, সেটা করতেই পারেন, তাদের পূর্ণ অধিকার রয়েছে। আর একটা বিষয় বলে রাখি, যে কিছুদিন ধরে কোনো কোনো মিডিয়া গত দুদিন ধরে দেখিয়ে যাচ্ছেন যে চাকরি চেয়ে কারাবাসে, চাকরি চেয়ে কেউ কারাবাসে যায়নি। মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযান করেছেন বলে অ্যারেস্টটা হয়েছিল। চাকরি চেয়ে কারাবাসে আর চাকরি চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযান করা, দুটোর বোধহয় তফাৎ আছে। তো এখন যদি কারুর কোনো দাবি থাকে, প্রাতিষ্ঠানিক অফিস বা প্রাতিষ্ঠানিক প্রধানের অফিস, তার বাইরে যদি বাড়িতে বাড়িতে গিয়ে বিক্ষোভের কালচারটা তৈরি, আচ্ছা ধরা যাক কোনো চ্যানেল, আপনারা যে তলায় লিখে দেন, চ্যানেল নিয়ে কোনো অভিযোগ থাকলে এইখানে জানান বলে আপনারা একটা অথরিটির নাম দেন। এবার ধরুন কারুর অনেক অভিযোগ আছে, তো তারা যদি চ্যানেল কর্তাদের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখায়, তখন কি আপনারা বলবেন যে খবরের নিরপেক্ষতা চেয়ে অমুক তমুক? তো সুতরাং চাকরি চেয়ে গ্রেফতার, দয়া করে এত বড় মিথ্যা কথাটা মিডিয়া থেকে ছড়াবেন না। চাকরি চাইবার অধিকার সবার আছে। এবার কোথাও কখনো অবরোধ হলে পুলিশকে যেতে হয়, বিশেষভাবে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যদি কাউকে লেলিয়ে দেওয়া হয়, তো সেখানে পুলিশ ব্যবস্থা নেবে না তো কে ব্যবস্থা নেবে? তার কারণ হচ্ছে কাস্টডি প্রেয়ার হতেই পারে, সেটা পুলিশ কাস্টডি প্রেয়ারের একটা থাকতে পারে, যে হঠাৎ এরা মুখ্যমন্ত্রী বাড়ির দিকেই বা গেলেন কেন, এটা কে বলেছিল? আচ্ছা, ওনারা না হয় চাকরি চাইছেন, কিন্তু ওনাদের এই আবেগকে কাজে লাগিয়ে, ওনাদের এই ধরনের বিপথে চালিয়ে, তার আড়ালে অন্য কারুর ওখানে কোনো অশান্তি করার কোনো প্ল্যান ছিল না। তো সুতরাং এগুলো তো ওনাদের কাছ থেকে জানা প্রয়োজন। তো তদন্তের স্বার্থে পিসি প্রেয়ার করেছিল, কোর্ট দেননি। তাহলে এটাও কি মানতে হবে যে ন্যায় বিচার চাইতে এবার কোর্টে না গিয়ে বিচারপতির বাড়িতে? যদি কোনো কোর্ট মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়াটাকে সাপোর্ট করেন, যে চাকরি চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে, এটা যদি কেউ সাপোর্ট করেন বিচারপতিদের, তাহলে ন্যায় বিচার চেয়ে সেই বিচারপতির বাড়িতে যেতে পারবে তো যারা ন্যায় বিচার চাইছে? সেটাকে হ্যাঁ করে দিন। তাহলে বিচারপতিদের বাড়ি বিক্ষোভ, বিচারপতিদের বাড়ি চলো, বিচারপতি বাড়ি অমুকের বাড়ি এত তারিখ অভিযান, সেগুলো সব বৈধ বলে ঘোষিত হয়ে যাক একবারে। বিবেকানন্দ মন্তব্যে বিতর্কের ঝড়। আজকে তো একদিকে যখন অমিত শাহ নাড্ডা রয়েছেন, তখনই আপনাদের দল তৃণমূল কংগ্রেস তারা রাস্তায় নামছে। এদিকে সুকান্ত মজুমদার তিনি বলছেন ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ অডিও বিকৃত করা হয়েছে। অডিও কি করে বিকৃত করা হবে? অডিও বিকৃত করা হলে যে অডিও ভিজুয়াল চ্যানেলগুলিতে যে চ্যানেলগুলি চালিয়েছে সেখানে বলুন, আমরা তো অডিও কোনো বিকৃত করিনি, আমরা তো চ্যানেলে দেখেছি, টিভি চ্যানেলে দেখেছি, নিউজ চ্যানেলে দেখেছি। সুকান্ত মজুমদার বলছেন অল্প বিদ্যা ভয়ঙ্করী, গীতা পাঠের কথা যারা বলে অমুক তমুক। স্বামী বিবেকানন্দ তিনি গীতাকে সম্মান করতেন, কিন্তু কেন ফুটবল খেলার কথাটা বললেন এটাই তো সুকান্ত বাবুরা ধরতে পারছেন না। উল্টে স্বামী বিবেকানন্দ
অমুক স্বামী বিবেকানন্দ তমুক এই ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলেছেন। তো ওনাকে ক্ষমা চাইতে হবে না, উনি আমরা বলেছি ক্ষমা চান, তো উনি যদি না চান, বাংলার মানুষ লোকসভা ভোটের ফলে বালুরঘাটে ওনার বাড়ির ওয়ার্ডেও ভালো করে ক্ষমা চাওয়া কাকে বলে তাকে বুঝিয়ে দেবে। নিজের ওয়ার্ড জিততে পারেন না, নিজের ওয়ার্ডে বিজেপিকে জেতাতে পারেন না, তাদের আবার বড় বড় কথা, ফুটো কলসি বাজে বেশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন করে একটি অচলাবস্থা তৈরি হয়েছে। ভিসি সই করে যে শংসাপত্রগুলি দিয়েছিলেন সমাবর্তনে, সেগুলি গ্রহণযোগ্যতা নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠছে, কারণ তাকে পদ থেকে সরিয়ে দিয়েছেন রাজ্যপাল। এটা একেবারেই বলতে পারবো না, এটা শিক্ষা দপ্তর মাননীয় শিক্ষামন্ত্রী খতিয়ে দেখছেন, তিনি বলবেন। তবে ছাত্রছাত্রীদের সামান্য ক্ষতি হয় এমন কোনো কাজ হবে না। আর দয়া করে রাজ্যপাল এ নিয়ে কুৎসিত রাজনীতি করাটা বন্ধ করুন। প্রশাসনের বিরুদ্ধে অনাস্থা, ঘর ছাড়া পরিবারকে ফেরানোর দাবিতে তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী 29 তারিখ পর্যন্ত পুলিশকে ডেডলাইন। দেখুন, এটা একদম স্থানীয় সমস্যা, কি হয়েছে কেন হয়েছে আমাদের দলীয় নেতৃবৃন্দ দেখছেন, তার বাইরে কোনো মন্তব্য নেই। বলছি, পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সৌন্দরায়ন টুডুর বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তিনি আদিবাসীদের অভিযোগের কথা শোনেন না, এবং তা নিয়েই আদিবাসীদের 46টি সংগঠন একত্রিত হয়েছে তার বিরুদ্ধে। না, কেন তারা একত্রিত হয়েছেন, তাদের কোনো ক্ষোভ থাকলে নিশ্চিতভাবে সরকার পক্ষ সেগুলো শুনবে। তবে নির্দিষ্টভাবে সরকার শোনে না এই কথাটা ভুল। সরকারের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একাধিক মন্ত্রী রয়েছেন, একাধিক সরকারি আধিকারিক রয়েছেন, জনপ্রতিনিধি রয়েছেন, তারা নিশ্চিতভাবেই আদিবাসীদের কথা শোনেন এবং আদিবাসীদের উন্নয়নে প্রচুর কাজ হয়েছে। এবার তা সত্ত্বেও যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে আরেকটু বেশি সময় দেওয়ার দাবি ওঠে, নিশ্চিতভাবে সেগুলো খতিয়ে দেখবে। একটা জাতীয় রাজনীতির প্রশ্ন করি, যে জোট ইন্ডিয়া যেমন একদিকে সংগঠিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি তাদের শরিকদের মধ্যে কোন্দল সামনে আসছে। এবার কিন্তু শারদ পাওয়ার মল্লিকার্জুন খার্গের নাম প্রকাশ্যেই তিনি নস্যাৎ করলেন প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যেটা বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে একটা জোটের যেহেতু একটা মুখ বা একজন নেতা দরকার হয়, ফলে ঠিক কোনো পদ, কোনো ডেজিগনেশনের নাম ঠিক করে তিনি বলেননি। যেহেতু একটা ইন্ডিয়া জোটের একজন নেতা, সেদিক থেকে বর্ষিয়ান নেতা, 2 কংগ্রেস সভাপতি, কারণ কংগ্রেস বড় দল, এবং 3 দলিত সম্প্রদায় থেকে আসা। ফলে সেই হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিকার্জুন খাড়গেজির নাম প্রস্তাব করেছিলেন। বাকিটা নিশ্চয়ই এতগুলি দল আছে, হতে পারে এগুলো আবার মিটেও যাবে। দিল্লির ঠান্ডায় অনুব্রত মণ্ডল খুবই কাবু, এবং সেই কারণে সশরীরে আদালতে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি চাইছেন। আইনের ব্যাপার, তদন্তের ব্যাপার, এবং এটা একজন বিচারাধীন বন্দীর যা যা অধিকার আছে সেই অনুযায়ী তিনি যদি আবেদন করতেই পারেন, বাকিটা কোর্টের বিষয়। অনেকদিন পর সোনার দোকানের ডাকাতি একসময় খুব বিভিন্ন সময় দেখা যেত, মাঝখানে একেবারেই বন্ধ দেখেছিল। আমরা তো দেখলাম যে বিহারে আমাদের ঠিক ওপাশে বিহারে একটা ট্রেনিং ক্যাম্প চলছে। আমাদের পুরুলিয়ার সোনার দোকানে ডাকাতির তদন্ত করতে গিয়ে পুলিশ আবিষ্কার করলো যে কিভাবে সোনার দোকানে ডাকাতি করতে হয়, ডাকাতির পদ্ধতি কি, এরকম একটা ট্রেনিং ক্যাম্প, কোচিং সেন্টার খুলে বসেছে দুষ্কৃতীরা। সেখান থেকে এবার আমাদের এখানে ঢুকে এইসব হামলা টামলাগুলো করে যাচ্ছে। ফলে ঘটনা অত্যন্ত আপত্তিকর, কিন্তু তার মানে এই নয় যে সঙ্গে সঙ্গে সেটা নিয়ে পশ্চিমবঙ্গের কোনো সম্পর্কে ধারণা তৈরি করা। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা অত্যন্ত ভালো, অনেক ভালো। বাইরের রাজ্য থেকে ঢুকে এখানে কিছু কিছু ঘটনা ঘটিয়ে যাচ্ছে, সেগুলো যাতে না হয় পুলিশ দেখছে।